মানুষের শরীর, অধ্যায় নম্বর 8, মানুষের শরীর, চ্যাপ্টার 8। এই অধ্যায়ের নাম কি দেখছি? মানুষের শরীর। মানে একটা মানুষের শরীর সম্পর্কে, বডি সম্পর্কে বলা থাকবে। হাত, আমাদের যেরকম বাইরে থেকে কি কি দেখতে পাই, হাত দেখতে পাচ্ছি, পা দেখতে পাচ্ছি, মুখ দেখতে পাচ্ছি, নাক, চোখ, পা, এই যে এইগুলোতে দেখতে পাই মূলত। ঠিক তেমনি আমাদের শরীরের ভেতরে কি কি হচ্ছে, কি কি আছে, সেইগুলোই মূলত এখানটায় জানবো। হৃৎপিণ্ড বলে একটা জিনিস আছে, একটা মানে আমাদের শরীরে একটা মোটর আছে বলা যায়, সেটা হলো হৃৎপিণ্ড। রক্ত বলে একটা জিনিস, রক্ত বলে যে জিনিসটা আমরা জানি, রক্ত কি। ফুসফুস বলে একটা জিনিস আছে, অস্থি সন্ধি এবং পেশি নামক কিছু জিনিস আছে, বলবো। এবং শরীরের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে জানতে হবে। শরীরের বৃদ্ধি ও বিকাশ মানে আমরা যে বড় হচ্ছি, কেন হচ্ছি, এই যে জিনিসগুলোই সম্পর্কে এখানটায় আছে। তো প্রত্যেকটা টপিক সম্পর্কে এক এক করে আলোচনা করব। সবার প্রথম যেটা বলবো সেটা হলো ফুসফুস সম্পর্কে। একটা সিকোয়েন্সে তো যেতে হবে, সিকোয়েন্সে না গেলে আমাদের বুঝতে প্রবলেম হবে, সমস্যা হবে। তার জন্য ফুসফুস সম্পর্কে আগে পড়বো, তারপর রক্ত সম্পর্কে পড়বো, তারপর হৃৎপিণ্ড সম্পর্কে পড়বো, তারপরে অস্থি সন্ধি এবং পেশি সম্পর্কে পড়বো, এবং সবার শেষে শরীরের বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে পড়তে হবে। তাহলে যদি আমরা ABCD করে পয়েন্ট করি, তাহলে এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি, এটা ডি, এটা হবে ই। ঠিক আছে? তাহলে প্রথম ফুসফুস সম্পর্কে জানতে হবে। ফুসফুসকে ইংরেজিতে লাং বলা হয়, যেহেতু দুটো লাং হয় আমাদের শরীরে, দুটো লাং থাকে, দুটো ফুসফুস থাকে, তাই এটাকে লাংস বলা হচ্ছে। ঠিক আছে? এটা এই যে আমরা যেটা এখানে বা সাইডে ছবিতে যেটা আমরা বা হাতে দেখতে পাচ্ছি, বা সাইডে যে লাংটা বা ফুসফুসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে বা সাইডের ফুসফুস। যেহেতু তা আমরা এটাকে বলতে পারি বা সাইডের ফুসফুস। মানে বা সাইড মানে কি, লেফট ব্রঙ্কাস, কিন্তু এটা ভুল হবে, কারণ আমরা ফুসফুসটাকে ছবিটা এঁকেছি। আমরা ছবিটাকে যদি এইভাবে দেখি, মানে আমি যদি নিজের ক্ষেত্রে বলি, তুমি যদি নিজের ক্ষেত্রে বলো, তাহলে নিজের ক্ষেত্রে আমাদের বুকের বা সাইডে যে পোর্শনটা আছে সেটা হলো এইটা, বা সাইডের যে ফুসফুসের যে অংশটা আছে সেটা হলো এটা, আর ডান পাশে যে ফুসফুসটা আছে সেটা হলো এটা। অর্থাৎ আমাদের ফুসফুস বুকে থাকে, বুকে আছে, বুকে। আমরা বুকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এই যে খাঁচাটা, এবার আমরা যদি ভালো করে হাত দিই তাহলে দেখতে পাবো এর মধ্যে, বুকের মধ্যে হাড় আছে, শক্ত খাঁচার মতন একটা হাড় আছে, হাড়ের একটা শেপ আছে। ওই খাঁচার মধ্যে মূলত ফুসফুস থাকে দু সাইডে। আর পেছন দিক দিয়ে যদি আমরা হাড়টাকে দেখি, পেছন দিক দিয়ে যদি আমরা হাড়ের এখানটায় দেখি, তাহলে এখানটায় এই সোজা শিরদাঁড়া আছে। কি আছে? শিরদাঁড়া আছে, বা মেরুদণ্ড আর কি। মেরুদণ্ড প্রাণীদের যে শিরদাঁড়া হয় না, সেই শিরদাঁড়াটা আছে। তো ওই হাড়ের থেকেই মূলত সামনের দিকে হাড়গুলো বেঁকে বেঁকে এসছে। মানে এটা যদি মেরুদণ্ড বলতে শিরদাঁড়া যদি হয়, শিরদাঁড়া থেকে কানেক্টেড হয়ে এইভাবে সামনের দিকে হাড়গুলো বেঁকে বেঁকে এসছে, হাড়গুলো এইভাবে বেঁকে বেঁকে এসছে। ঠিক আছে? ছবি আঁকা মোটেও ভালো না, তো এইভাবে বেঁকে এসছে। তো বেঁকে এসে এই মাঝখানটাই, এই দুপাশ দিয়ে তো খাঁচার মতন এসে, একটা খাঁচা যদি দেখি, একটা পাখির খাঁচা বা যে কোনো একটা খাঁচা যদি দেখি, খাঁচার ভেতরটা তো ফাঁকা হয়, বাইরেটা দিয়ে ঘেরা হচ্ছে চারিদিক, কিন্তু ভেতরটা ফাঁকা হয়। ঠিক তেমনি এই হাড় দিয়ে যে ঘেরা ওই খাঁচাটার ভেতরটা কিন্তু ভেতরটা ফাঁকা। এবার ফাঁকা জায়গায় মাংস আছে। কি মাংস? এই ফুসফুস টাইপের মাংস। তারপরে ডায়াফ্রাম বলে একটা জিনিস আছে, সেটা পরে বলছি, আগে ফুসফুসটা কোথায় আছে সেটা বুঝলাম। মানে আমরা যদি হা করে যদি দেখি, তাহলে দেখতে পাবো হা দিয়েও আমরা নিঃশ্বাস নিতে পারি। প্রথম কথা, প্রশ্বাস আমরা কোথা দিয়ে নিতে পারি? হা করেও নিতে পারি, নাক দিয়েও নিতে পারি। আমরা যে শ্বাস যে নিচ্ছি, বাইরের বাতাস যে নিচ্ছি, এই বাইরের বাতাস নেওয়াকে বলা হয় প্রশ্বাস, এবং ছাড়াকে বলা হয় নিঃশ্বাস। নেওয়াকে বলা হয় প্রশ্বাস, ছাড়াকে বলা হয় নিঃশ্বাস। তাহলে এই যে প্রশ্বাসটা যে নেওয়া হচ্ছে, এটা আমাদের দুটো জায়গাতে হয়, একটা নাক আর একটা গাল আর নাক। নেওয়ার পর এটা ফ্যারিংস বলে একটা জায়গায় যায়, এটা নাকের ছবি আমার তো আঁকা হয়েছে। এই নাকের এখান থেকে দেখালো বাতাস নিলাম, বাতাস নেওয়া হলো, নিয়ে এই যে জায়গাটা, এই যে বড় যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্যারিংস। এই জায়গাটাকে বলা হচ্ছে ফ্যারিংস। এবার এই ফ্যারিংসের মধ্যে দিয়ে বাতাসটা যাবে। আমরা যে গলার এখান থেকে যে নালীটা দেখতে পাচ্ছি না, এই নালীটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। এই যে ট্রাকিয়া লেখা হয়েছে, ট্রাকিয়া, এই নালীটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার মধ্যে বিভিন্ন অংশ আছে, কর্টেক্স বলে, তারপর থাইরয়েড গ্রন্থি থাকে, থাইরয়েড থাকে অংশ, সে সমস্ত বাদ দিলাম। তো এর মধ্যে এইটুকু আছে, এইভাবে ট্রাকিয়া যাচ্ছে, গিয়ে এই নালীটা গিয়ে ভেতরে গিয়ে দু সাইডে দুটো ভাগ হয়ে যায়।
দু সাইডে দুটো ভাগ হয়ে যায়, নালীটা কি হয়, দু সাইডে দুটো ভাগ হয়ে যায়, ভাগ হয়ে কি হয়, রাইট আর কি লাংয়ের মধ্যে যায় এবং লেফট লাংয়ের মধ্যে যায়। এটা লেফট লাং বা বা সাইডের ফুসফুস, আর এটা হচ্ছে রাইট লাং, ঠিক আছে। এটা হচ্ছে ডান সাইডের ফুসফুস। ডান সাইড এটাকে কেন বলা হচ্ছে, কারণ আমরা যদি নিজেদের ক্ষেত্রে বলি, আমাদের ডান পাশের ফুসফুসকে তো ডান সাইডের ফুসফুসই বলবো না, তার জন্য এটা ডান পাশে পড়ে। ছবি আঁকার সময় আমরা মূলত এটা ঘুরে যায়, ঘুরে দেখলে মনে হয় উল্টো, কিন্তু অ্যাকচুয়াল ফিল করো, নিজের শরীরের মধ্যে ফিল করো, নিজের শরীরের মধ্যে ডান সাইডে আমাদের ফুসফুস যেটা আছে সেটাকে আমরা ডান পাশের ফুসফুস বা রাইট লাং বলবো, বা সাইডে যে ফুসফুস আছে সেটাকে আমরা লেফট লাং বা সাইডের ফুসফুস বলবো, ঠিক আছে। এই যে দুপাশের দুটো খণ্ড হয়ে গেছে, ট্রাকিয়া এসে দুপাশে দুটো খণ্ড হয়ে গেছে, এর এইটা মানে এই যে বা সাইডের যে খণ্ডটা, বা সাইডের যে নালীটা, বা সাইডের খণ্ডটাকে বলা হচ্ছে লেফট ব্রঙ্কাস। অতটাও মনে রাখা লাগবে না, বোঝার সুবিধার জন্য এটা দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, মানে এই যে নালীটা, এই জাস্ট নালীটার নাম হচ্ছে লেফট ব্রঙ্কাস, এই পাশের এইটাকে বলা হচ্ছে রাইট ব্রঙ্কাস, ঠিক আছে। এবং ভেতরে গিয়ে এই নালীগুলো ভেতরে গিয়ে প্রচুর শাখা প্রশাখা তৈরি করেছে, গাছের মতো। গাছের যেরকম একটা নালী গেল, একটা ডাল উঠে গিয়ে সেটা থেকে অনেক ডাল ছড়াই, এভাবে বিভিন্ন দিকে ডালপালা ছড়াই, তো ঠিক তেমনই আমাদের ফুসফুসের মধ্যেও তাই। এখান থেকে মূল যে ডালটা, মূল যে শাখাটা আসলো, মূল নালীটা আসলো, এসে প্রচুর নালীতে ছড়িয়ে পড়ে। ভেতরে মোটামুটি 23খানা ডিভিশন হয়, ভেতরে মোটামুটি 23টা ডিভিশন হয়, অত জানা লাগবে না। তো ভেতরে অনেক ডালপালা ছড়াই। এবার সবার শেষে গিয়ে কি হয়, এরকমভাবে বেলুন, মানে আমরা যদি একদম ছোট ছোট বেলুন নিয়ে যদি একটা থোক তৈরি করি, বা আঙুরের থোকা যদি হয়, আঙুরের থোকার মতো বা বেলুনের ওরকম থোকা যদি আমরা তৈরি করতে পারি ছোট ছোট করে ফুলিয়ে, তাহলে ওই থোকাটা হলো আমাদের, থোকাটার মধ্যে আর কি কি হয়, বাতাস জমায়। আমরা যে শ্বাস নিচ্ছি, নিয়ে ওই বেলুন, ছোট ছোট বেলুনের মতন যে অংশটা থাকে তার মধ্যে বাতাসটা জমা থাকে, ঠিক আছে, তার মধ্যে বাতাসটা জমা থাকে, যাকে মোটামুটি যাকে অ্যালভিওলাই বলা হয়, অ্যালভিওলাইয়ের মধ্যে গিয়ে জমা হয়, ঠিক আছে। জানা লাগবে না, অ্যালভিওলাই মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি গল্প আকারে মাথায় রাখতে হবে যে ওই বাতাসটা গিয়ে থাকবে কোথায়, ফুসফুসের মধ্যে থাকছে কোথায়। ফুসফুস একটা বড় বেলুন আমরা বুঝছি, কিন্তু ভেতরে কিন্তু প্রচুর ছোট ছোট বেলুন আছে, থোক টাইপের আছে, আঙুরের থোকা, ঠিক আছে, ওই রকম। এই হচ্ছে ফুসফুসের বর্ণনা মোটামুটি। এবং এই ফুসফুসকে তার ঘিরে রাখছে কি, ঘিরে রাখছে কে, আমাদের এই খাঁচা, বুকের যে খাঁচা, বুকের খাঁচা, ঠিক আছে। এই বুকের খাঁচার একটা নাম আছে, বুকের খাঁচার একটা নাম আছে, নাম হচ্ছে বক্ষাস্থি। বক্ষাস্থি, বক্ষাস্থি, ব ক্ষয় আকার দন্তস্বয় থয় রস্যি, বক্ষাস্থি। অস্থি, অস্থি অদন্তস্বয় থয় রস্যি, অস্থি মানে হাড়, আর বক্ষা, বক্ষা মানে বুকের, তো বক্ষাস্থি একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে বক্ষাস্থি, ঠিক আছে কথাটা। তো বুকের হাড়কে বলা হচ্ছে বক্ষাস্থি। এবার প্রত্যেকটা হাড়ের মাঝখানে তাহলে এই একটা হাড় আছে, এই একটা হাড় আছে, আর তারপরে আর একটা হাড় আছে, এইভাবে অসংখ্য হাড় আছে। তো সাইড দিয়ে যদি আমরা ভাবি, এই সাইডটা যদি হাত দিয়ে অনুভব করে, তাহলে দেখতে পাবে একটা দুটো করে প্রচুর হাড় গেছে। তো একটা হাড়, দুটো হাড়, তিনটা হাড়, এইভাবে তো গেছে। এই প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা থাকে না, কিন্তু ওই হাড়ের মাঝখানে এক ধরনের পেশি থাকে। পেশি, পেশি মানে আমরা যেরকম মাংস খাই, আচ্ছা মাংস বাদ দাও, আমরা আমাদের এই যে হাতের এই জায়গাটা, এই হাতের এই জায়গাটা শক্ত হয়। শক্ত হয় কিনা, শক্ত হওয়ার কারণ কি, এই জায়গাটা পেশি থাকে, এই জায়গাটা পেশি থাকে। আমরা হাতকে খুলে দিতে পারছি, আবার গোটো করতে পারছি, হাতকে এইভাবে দূরে সরাতে পারছি, এই হাতের জায়গাটা আর কি এইভাবে ভাঁজ করতে পারছি, আবার খুলে দিতে পারছি কেন, এই জায়গাটাই বাইসেপস ট্রাইসেপস থাকার জন্য এটা হচ্ছে। এখানটায় পেশি আছে, এই পেশিটাই মূলত আমাদের সাহায্য করছে। আমাদের ঠিক এই হাড়ের মাঝখানে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে পেশি থাকে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে পেশি থাকে। তো সেই পেশির একটা নাম আছে, একটা পেশির মানে প্রত্যেকটা পেশি বলছি, প্রত্যেকটা হাড়ের মাঝখানে যে পেশিটা থাকে তাকে বলা হয় পঞ্জর। পঞ্জর বানান প ইংয় জ র, পঞ্জর পেশি। এই পঞ্জর পেশিকে বাংলাতে বলা হয়, এই বাংলাতে তো পঞ্জর পেশি বলা আছে, ইংলিশে বলা হয় ইন্টারকস্টাল
এই জায়গাটা মুছে দিচ্ছি। এই যে হাড়, এই হাড়ের মাঝখানে যে পেশি থাকে, এই জায়গাটা থাকে পেশি, ঠিক আছে। ওই পেশিটাকে বলা হচ্ছে পঞ্জর পেশি বা ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল মাসল, ঠিক আছে, ইন্টারকস্টাল মাসল। এই ইন্টারকস্টাল মাসল এবং আমাদের এই পেট এবং বুকের মাঝখানে এই ভেতর দিকে যদি আমরা দেখি, আমরা অনুভব করতে পারবো না। ভেতর দিকে একটা এই 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 ফুসফুসের নিচে এরকম জায়গায়, ফুসফুসের নিচে এরকম জায়গায় একটা পেশি থাকে, লম্বাটে, এইরকম লম্বাটে একটা পেশি থাকে, যে পেশিটার নাম হচ্ছে ডায়াফ্রাম। যে পেশিটার নাম কি বললাম? ডায়াফ্রাম। ডায়াফ্রাম বানানটা একটু খটোমটো, DIA, ডায়া, PHRAZM, এখানটায় জি যুক্ত হবে, ঠিক আছে, জি যুক্ত হবে কিন্তু, GM, ডায়াফ্রাম। ডায়াফ্রামের বাংলা কি? ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা, এই যে। তো ডায়াফ্রাম থাকে। এবার ডায়াফ্রামের কাজ কি? আর এখানটায় এই যে পঞ্জর পেশি, এদের কাজ কি? এই পঞ্জর পেশি আর ডায়াফ্রাম, বা ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদা আর পঞ্জর পেশি, এই দুটোর জন্যই মূলত আমরা শ্বাস প্রশ্বাস চালাতে পারছি। মানে আমরা যে বাতাসটা ছেড়ে দিচ্ছি আবার বাতাসটা নিচ্ছি, এদের জন্যই হচ্ছে। এরাই মূলত বেঁকে যায়, বেঁকে গিয়ে ফুসফুসকে ঠেলা দিচ্ছে, ঠেলা দিয়ে ওর ভেতর থেকে বাতাসটাকে বের করে দিচ্ছে, আবার ঠেলা কমিয়ে দেয়, ফলে বাতাসটা আবার ঢুকে যায়, বাইরে থেকে বাতাস ঢুকে যায়। তো এইটা একটু কমপ্লিকেটেড টপিক, ওটা এখন আমাদের এই সিলেবাসে নেই অন্তত, তার জন্য বলছি না। তো বিষয়বস্তুটা এইটাই, পঞ্জর পেশি আর ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার মূল কাজ হচ্ছে এটাই। এবং 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 এই পঞ্জর পেশিটার জন্যই মূলত আমরা বুকের যে খাঁচাটাকে বড় করি, নিঃশ্বাস নিয়ে বা প্রশ্বাস নিয়ে যে আমরা বুকের খাঁচাটাকে বড় করতে পারি, এটা হলো এই পঞ্জর পেশির জন্য, কারণ এই পঞ্জর পেশিটাই বড় করছে খাঁচাটাকে, ঠিক আছে। এই হচ্ছে ফুসফুস সম্পর্কে আলোচনা। ফুসফুস সম্পর্কে আর কিছু আর দুটো টপিক আছে, দুটো কথা। ফুসফুসের রং কেমন হয়? ফুসফুসের আসল রং হয় কালচে গোলাপি, লিখে নিতে হবে। ফুসফুসের এই যে ফুসফুসের রং হয় কালচে গোলাপি, এবং যদি ফুসফুসটা ড্যামেজ হয়ে যায়, বয়স্কদের ফুসফুস তখন কালচে হয়ে যায়, কালচে ছাই কালারের। আর ফুসফুসটা কালচে কালার হয়ে যাচ্ছে, এটা ভালো কথা। এবং ওই যে কালচে গোলাপি হচ্ছে, কালচে গোলাপি হওয়ার কারণ কি? আর একটুখানি আছে। কালচে গোলাপি হওয়ার কারণ কি? এই ফুসফুসের মধ্যে অসংখ্য রক্তের যে নালী আছে, তো রক্তের নালী থাকার জন্য ওটা কালচে গোলাপি দেখায়। এবং এই সাইডের যে ফুসফুসটা, এই সাইড বলতে রাইট যে ফুসফুসটা, ডান পাশে যে ফুসফুসটা, এর তিনটে খণ্ড, আপার খণ্ড, মিডিল খণ্ড আর লোয়ার, মানে আপার, মিডিল আর লোয়ার, তিনটে অংশ আছে। আর লেফট ব্রঙ্কাসে দুটো পোর্শন থাকে, একটা আপার একটা লোয়ার, এই হচ্ছে খণ্ড, ঠিক আছে। রক্ত আমরা মূলত দেখে থাকি, কারণ আমাদের কেটে গেলেই রক্ত বেরোয়। ফুসফুস তো আর আমাদের শরীর কেটে গেল ফুসফুস বেরিয়ে যায়, এটা তো হয় না, তার জন্য ফুসফুস সম্পর্কে ওইভাবে আমাদের বর্ণনা করতে হয়েছে। কিন্তু রক্ত মূলত আমরা জানি যে আমাদের হাত কেটে গেল, লাল লাল যে তরলটা বেরোচ্ছে সেটা আমাদের রক্ত, তাই তো। হাত কেটে গেল, পা কেটে গেল, শরীরের কোনো জায়গায় কেটে গেলে মূলত বের হয়। তার মানে আমরা বলতে পারি যে শরীরের মোটামুটি সমস্ত জায়গাতেই রক্ত থাকে। কিন্তু কোথায় কোথায় থাকে না, আমি যদি সহজে জিজ্ঞাসা করি, তাহলে চুলের মধ্যে রক্ত থাকে না, নখের মধ্যে রক্ত থাকে না, এই দুটো জায়গা ছাড়া মূলত চোখের মধ্যেও রক্ত থাকে না। চোখটা যেটা আমরা সাদা মতো যে জিনিসটা দেখতে পাচ্ছি, এর মধ্যেও রক্ত থাকে না। কিন্তু এবার থাকে না বলতে যে পার্টিকুলার ওই জায়গাটায় থাকে না, বাকিগুলো থাকতে পারে, পেছনের দিকে থাকে, কিন্তু ওই চোখের যে সাদা অংশ কালো অংশ দেখতে পাচ্ছি, ওর মধ্যে থাকে না। তো এই ব্যাপারটা হচ্ছে, রক্ত কোথায় থাকে না এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ না। রক্তটার মধ্যে কি থাকছে, আমরা রক্ত তো জানি কি জিনিস, লাল তরল পদার্থ দেখতে পাই, রক্তের মধ্যে থাকে কি, রক্তের মধ্যে থাকেটা কি? রক্তের মধ্যে মূলত দুটো টাইপের জিনিস আমরা বলতে পারি থাকে। কি থাকে? ব্লাডের মধ্যে দুটো টাইপের জিনিস থাকে, ব্লাড সেল মানে রক্ত কোষ, যদি বাংলায় সিম্পল বলি, রক্ত কোষ। আর এদিকে হচ্ছে প্লাজমা, এটাকে ইংলিশেও প্লাজমা বলা হচ্ছে, বাংলাতেও প্লাজমা বলা হয় মনে হয়, বা বাংলাতে মনে হয় বললে রক্ত রস বলে, প্লাজমা
উচ্চারণও বাংলায় লিখলে প্লাজমা এইভাবে লেখা হয়, বা রক্ত রস। তার থেকে বড় কথা আর একটা জিনিস যেটা জানতে হবে, এই দুটো বলার আগে একটু বলবো আমাদের শরীরের মধ্যে তরল তো থাকে, তরল পদার্থ থাকে। তরল পদার্থ 3 ধরনের তরল পদার্থ আমাদের শরীরের মধ্যে থাকে। 3 ধরনের তরল পদার্থ মানে আমাদের যে বডি মানে শরীর, এই বডির মধ্যে 3 ধরনের জিনিস আমাদের থাকে। কি কি জিনিস থাকে? 1 নম্বর হচ্ছে আমাদের বডির মধ্যে রক্ত থাকে, ব্লাড থাকে। 2 নম্বর হচ্ছে ওয়াটার থাকে, আর লিম্ফ থাকে। লিম্ফ মানে লসিকা। কি জিনিস সে সমস্ত এখন বলে লাভ নেই। লসিকা থাকে, ওয়াটার থাকে, আর ব্লাড থাকে। আমরা মূলত ব্লাড নিয়ে পড়ছি, তাই ব্লাড সম্পর্কেই পড়ছিলাম, ঠিক আছে। এই যে ওয়াটার, এবার প্রশ্ন যে আমাদের রক্তের মধ্যে কি ওয়াটার থাকে না? আমাদের রক্তের মধ্যেও জল থাকে, সেটা বলবো। কিন্তু রক্তের মধ্যে থাকা জল ছাড়াও একটা জল থাকে যেটা আমাদের কাজে লাগে। ফর এক্সাম্পল, আমরা যখন কান্না করি তখন তো জল বেরোয়, তার মানে ওখানে জল আছে। আমরা যখন টয়লেট করি তখন জল বেরোচ্ছে, তার মানে একটা শরীরের মধ্যে একটা জল আছে। তো জলটা কিন্তু শুধুমাত্র রক্তেই থাকছে তা না, রক্তের মাধ্যমে সারা শরীরের কোনো না কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘাম বেরোচ্ছে, সেখানেও তো জল থাকছে না, ঘামলে। আর ব্লাডের সম্পর্কে এবার আমাদের জানতে হচ্ছে। তো ব্লাড মূলত আমরা বলতে পারি ব্লাডের মধ্যে দুটো জিনিস আছে। কি কি বললাম? একটা হচ্ছে ব্লাড সেল মানে ব্লাডের সেল হয়। এবার সেল কি? সেল মানে কোষ কি? আমাদের পুরো শরীরটা অসংখ্য কোষ দিয়ে গঠিত। ক্লাস 5-এ মনে ছিল যে কি আমাদের পুরো শরীরটা অসংখ্য কোষ দিয়ে গঠিত। মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যেরকম ওই ছোট ছোট ইট বসিয়ে বাড়ি তৈরি করতে হয়, প্রত্যেকটা ইট কে বলা যেতে পারে বাড়িটার কোষ। ঠিক তেমনই আমাদের পুরো বডিটা, আমাদের পুরো শরীরটা তৈরি হয় একটা একটা কোষ দিয়ে, ঠিক আছে। তো এই একটা কোষ দিয়ে মূলত আমাদের পুরো বডিটা তৈরি। এবার সেটা কোনো হাড় হোক, কোনো চুল হোক, কোনো নখ হোক, কোনো ত্বক হোক, কোনো রক্তই বা হোক না কেন, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কোষ দিয়ে তৈরি। কোষের বিভিন্ন টাইপ হয়, অনেক ধরনের কোষ হয়, কিন্তু রক্তের মধ্যে 3 ধরনের কোষ হয়। কি কি? একটা আরবিসি বলে একটা কোষ হয়, আরবিসি, ডাব্লিউবিসি, আর হচ্ছে প্লেটলেট থাকে। এই 3 ধরনের কোষ মূলত থেকে থাকে। প্লেটলেটের বাংলা হচ্ছে অনুচক্রিকা, বইতে আছে। ডাব্লিউবিসি, আরবিসি পুরো নাম বলছি, ভয় পেয়ে লাভ নেই। এবং এপাশে প্লাজমা সম্পর্কে আমরা আগে পড়ব। মূলত এই প্লাজমার মধ্যে এই রক্তের সেল বা রক্তের কোষগুলো থাকে। রক্তের কোষগুলো এই প্লাজমার মধ্যে থাকে, ঠিক আছে। প্লাজমা তাহলে কি? প্লাজমার মধ্যে দুটো জিনিস থাকে, প্রায় 90 থেকে 92% শুধুমাত্র ওয়াটার থাকে, জল থাকে প্লাজমার মধ্যে, ঠিক আছে। আর কি থাকে? যদি 90% জল থাকে তাহলে 10 থেকে, যদি 92% থাকে তাহলে 8% হচ্ছে প্রোটিন থাকে। প্রোটিন বাংলায় লিখে নিতে পারি উচ্চারণ করে, পয়রা ফলায় ওকার প্রো টয়রস্যি দন্তানো, প্রোটিন থাকে, ঠিক আছে। এবং বাকি যেটুকু, এবার এই জলের মধ্যেই মিশে থাকে এই ব্লাড সেলগুলো। প্রোটিন থাকে, প্রোটিনের বিভিন্ন কাজ হয়, জেনে লাভ নেই। তো প্রোটিন থাকে, 3 ধরনের প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফিব্রিনোজেন। এই 3 ধরনের কোষ থাকে। জানার কোনো প্রয়োজন নেই, আউট অফ সিলেবাস, তোমাদের সিলেবাসে নেই, জাস্ট বলে দেয়া। এখানটায় এইটুকু শুধু মাথায় রাখলে হবে, 90 থেকে 92% ওয়াটার থাকে এবং 10 থেকে 8% হচ্ছে প্রোটিন থাকে। এবং এই প্লাজমার মধ্যেই মূলত এইগুলো মিশে থাকে। কোনগুলো? এই ব্লাড সেল 3টে টাইপের হয়, একটা আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট মানে বাংলাতে বলা হচ্ছে অনুচক্রিকা। এবার আরবিসির পুরো নাম হচ্ছে, আরতে হয় রেড, বিতে হয় ব্লাড, ওই যে ব্লাড, আর সিতে হয় সেল মানে কোষ, রেড মানে লাল, আর ব্লাড মানে রক্ত। তাহলে একে বাংলায় যদি বলা হয় তাহলে বলা হবে লোহিত মানে লাল, লোহিত রক্ত কণিকা।
মানে লাল রঙের যে রক্তকণিকা তাকে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা, বাংলাতে বলা হয় লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এবং ডাব্লিউবিসি, ডাব্লিউতে আসে হোয়াইট, WHIT হোয়াইট ব্লাড, বিতে ব্লাড, আর সিতে সেল, সিতে সেল। তাহলে হোয়াইট ব্লাড সেল, তার মানে এটাকে, এর বাংলা কি? হোয়াইট মানে সাদা, সাদাকে শুদ্ধ ভাষায় বলা হয় শ্বেত, তাহলে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। আর এটা হচ্ছে অনুচক্রিকা, ওটা তো বাংলা বলেই দেওয়া হয়েছে। তো আমাদের যে ইংলিশ মনে রাখতে হবে তার কোনো মানে নেই, বাংলাতেই আমরা মনে রাখতে পারি, বাংলাতেই মনে রাখতে পারি, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট দিয়ে দেওয়া সুবিধার জন্য, সুবিধার জন্য, ঠিক আছে। সব থেকে বেশি পরিমাণে রক্তে সব থেকে বেশি পরিমাণে কে থাকে? এই আরবিসি থাকে, তারপরে প্লেটলেট থাকে, তারপরে ডাব্লিউবিসি থাকে। মানে সব থেকে বেশি থাকে আরবিসি, তারপরে প্লেটলেট, তারপরে ডাব্লিউবিসি, ঠিক আছে। এই যে আরবিসি লোহিত রক্তকণিকা, এর মধ্যে আচ্ছা আমাদের রক্তের রং যে লাল হয় কারণ কি? কারণ সব থেকে আরবিসি বেশি থাকে। আরবিসি মানে লোহিত রক্তকণিকা, লোহিত মানেই তো লাল, তা লাল রং, আমাদের রক্তের রং তো লাল কারণ সব থেকে বেশি পরিমাণে লোহিত রক্তকণিকা থাকে, ঠিক আছে। তারপরে প্লেটলেট থাকে, প্লেটলেট থাকে, এবং হোয়াইট ব্লাড সেল থাকে। হোয়াইট ব্লাড সেল খুব কম পরিমাণে থাকে, খুব কম পরিমাণে থাকে। মানে এক ফোঁটা যদি রক্ত নিই, সেই এক ফোঁটা রক্তের মধ্যে 6,000 থেকে 8,000, 6,000 থেকে 8,000টি হচ্ছে আমাদের ডাব্লিউবিসি থাকে। আর 4.5 থেকে 5.5 মিলিয়ন, 4.5 থেকে 5.5 মিলিয়ন হচ্ছে আরবিসি থাকে। এবার মিলিয়ন মানে 10 লক্ষ, 10 লক্ষ সমান 1 মিলিয়ন। তাহলে ওখানে বলা হয়েছে 4.5 থেকে 5.5 মিলিয়ন, মানে প্রায় কত? 40 মানে 45 লক্ষ থেকে 55 লক্ষ হচ্ছে আমাদের আরবিসি থাকে। মানে এক ড্রপ রক্তে, মানে এক ড্রপ বলতে এক ফোঁটা রক্তে, এক ফোঁটা রক্তের মধ্যে এতটা আরবিসি থাকে। আর ডাব্লিউবিসি থাকে ওই কত বললাম, 6,000 থেকে 8,000টি, ঠিক আছে। আর প্লেটলেট থাকে মোটামুটি লাখে, মোটামুটি লাখে ওই মোটামুটি 1.5 লাখ থেকে 3.5 লাখ, 1.5 লাখ থেকে 3.5 লাখ, মানে ওই এক ফোঁটার মধ্যেই কিন্তু মাপা হবে, এক ফোঁটা রক্তের মধ্যেই কিন্তু সবকিছু বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো তাহলে কতটা পরিমাণে থাকতে পারে, কতটা পরিমাণে বেশি থাকছে আরবিসি, যে কারণে আমাদের রক্তের রং লাল হচ্ছে। এবার রক্তের এই আরবিসির মধ্যে থাকেটা কি যে রক্তের রং লাল হবে? এই রক্তের আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, কি বললাম? হিমোগ্লোবিন থাকে, এখানটায় লিখছি, আচ্ছা বাংলায় লিখি, হিমোগ্লোবিন। ইংলিশে লিখলি HAEMO, হিমো, GLO, গ্লো, BIN, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে আমাদের আরবিসির মধ্যে। আর এই হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিনের মধ্যে Fe থাকে। আচ্ছা এটা ইটা ছোট হবে। Fe মানে আয়রন। আমরা বিজ্ঞানে যে পড়েছি, আগে পড়ে এসেছি, মৌল সম্পর্কে যে পড়ে এসছি না, সেই মৌল সম্পর্কে যে অধ্যায়টা আছে সেখানে পর্যায় সারণী বলে একটা জিনিস আছে, তো সেখানটায় 26তম মৌলের নাম হচ্ছে Fe। Fe মানে আয়রন, আয়রন মানে আয়রন। আমরা যে আয়রন ট্যাবলেট খাই স্কুলে, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়ার কারণ কি? আমাদের যেন আরবিসির পরিমাণ বাড়ে। যদি আয়রন ট্যাবলেট দেয়, Fe হচ্ছে আয়রন, আয়রনের সংকেত হচ্ছে, শর্টকাট নাম হচ্ছে আয়রন, এই Fe। তো এই Feটা দেওয়ার কারণ কি? আমাদের শরীরের মধ্যে যেন এই Feর পরিমাণ বাড়ে বা আয়রনের পরিমাণ বাড়ে। আয়রনটা মানে বাংলায় যদি সহজ ভাষায় বলা হয় তাহলে হচ্ছে লোহা, লোহার পরিমাণ যেন বাড়ে। তার মানে আমাদের পরিষ্কার ভাষায় বুঝতে পারছি যে আমাদের শরীরের লোহা আছে, তার মানে এই লোহাটা বের করে নিতে পারবো এরকম না, এতটা পরিমাণেও নেই, ঠিক আছে। তো লোহা আছে, Fe আছে। এবার যার যত লোহা বেশি থাকবে, যার যত কি বলে আরবিসি বেশি থাকবে, লোহা বেশি থাকা মানে আরবিসি বেশি থাকা, তো আরবিসি বেশি থাকবে, সে তত স্ট্রং হবে, সে তত স্ট্রং হবে। ছেলেদের শরীরে আরবিসির পরিমাণ বেশি থাকে তাই ছেলেরা শক্তপোক্ত হয়, মেয়েদের শরীরে একটু কম থাকে তার জন্য মেয়েরা নরম প্রকৃতির হয়, ঠিক আছে। এই হচ্ছে মেয়েদের নরম হওয়ার আর ছেলেদের শক্ত হওয়ার কারণ, ডিফারেন্স। তো এটা আরও একটাই যে কারণ হবে তা না, আরও বিভিন্ন রকম কারণ আছে, কিন্তু একটা কারণ হচ্ছে এটা
যে আরবিসির মধ্যে আরবিসির পরিমাণ কম বেশি থাকার জন্য এটা হয়ে থাকে। তো আমরা যে আয়রন ট্যাবলেট স্কুল থেকে যখন দেওয়া হয় তখন ফেলে দিই, তো না ফেলে দিয়ে খাওয়া উচিত। যদি কোনো অন্য টাইপের কেউ যদি কারো শরীর খারাপ না থাকে তাহলে আয়রন ট্যাবলেট খাওয়াই যেতে পারে। যদি শরীর খারাপ থাকে অন্য কোনো ওষুধ খাই তাহলে খাওয়ার প্রয়োজন নেই, আদারওয়াইজ খাওয়া যেতেই পারে, কারণ আমাদের ওটা ভালো। এবার আয়রন যে শুধুমাত্র আয়রন ট্যাবলেট খেয়েই হবে তার কোনো মানে নেই। আয়রন বিভিন্ন শাকসবজি জাতীয় খাবার দাবার খেয়ে, বিভিন্ন রকম তারপরে আগেকার সময় টিউবওয়েল থেকে যে জলগুলো তুলে নিয়ে খাওয়া হতো, এখন তো টিউবওয়েল খুব কমই আছে, তো খাওয়া হলে ওখান থেকে আয়রন পাওয়া যায়, আমাদের শরীরে যেটা কাজে লাগে। আবার অত্যাধিক পরিমাণে আবার কিন্তু খাওয়া যাবে না, লিমিট রেখে খেতে হবে। এই হচ্ছে ব্লাড সম্পর্কে ধারণা। এবং আরও কিছু বলার আছে টুকিটাকি, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের একটা কাজ বলি। আমাদের রক্তের মধ্যে আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের একটা কাজ হচ্ছে আমরা যে প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিলে কি যায়, শরীরের মধ্যে কি ঢুকছে, অক্সিজেন। মূলত আমরা অক্সিজেনটাই তো নিই না, অক্সিজেন ঢুকছে। এই অক্সিজেন ফুসফুসে গেল, ফুসফুসের অ্যালভিওলাই বলে যে জায়গাটা, মানে বেলুনটা, সেই বেলুনের মধ্যে গেল। বেলুনের মধ্যে যাওয়ার পর সেখান থেকে রক্তের মধ্যে মিশে যায় আমাদের অক্সিজেন রক্তের মধ্যে মিশে যায়। রক্তের মধ্যে মিশে যাওয়ার পর সেই অক্সিজেনটা সারা শরীরে ছড়িয়ে যায়, শরীরে কোথায় কোথায় যায়, কোষের মধ্যে যায়, প্রত্যেকটা কোষে কোষে পাঠিয়ে দেয় আমাদের রক্ত পাঠিয়ে দিচ্ছে কেন, অক্সিজেনকে পাঠিয়ে দিচ্ছে কেন, কারণ কোষের মধ্যে শক্তি তৈরি হয়। আমরা যে শক্তি তৈরি হচ্ছে, শক্তি উৎপন্ন হওয়ার পরে আমরা যে ক্লাসটা করছি বা যা করি, খেলা করি, খাওয়া দাওয়া করি, কথা বলি, সব কিছু করতেও তো একটা শক্তির প্রয়োজন। সেই শক্তি তৈরি হয় প্রত্যেকটা কোষের মধ্যে, আর প্রত্যেকটা কোষের মধ্যে এই অক্সিজেনকে পাঠিয়ে দেয়। অক্সিজেনকে শুধু পাঠালে হবে না, অক্সিজেনকে পাঠাচ্ছে, আবার আমরা খাচ্ছি সেই খাবারকেও পাঠাই। এইবার এই দুটো গিয়ে ওখানটায় মারপিট করে তৈরি করছে শক্তি, ঠিক আছে, ওখানটায় বিক্রিয়া তৈরি করে হচ্ছে শক্তি তৈরি করে। তো আমরা শক্তিটা এইভাবে তৈরি হয়। তার জন্য আমরা আমাদের যদি শ্বাস প্রশ্বাস কম নেওয়া হয় তার মানে আমাদের শক্তি উৎপন্ন কম হতে পারে আছে। এবার ওই অক্সিজেনটাকে তো নিয়ে যায় হিমোগ্লোবিন, আবার কার্বন ডাইঅক্সাইডকে ফিরিয়ে নিয়ে এসে হিমোগ্লোবিন এনে ফুসফুসের মধ্যে দিয়ে দেয়। তো ওগুলো কমপ্লিকেটেড, আমরা জাস্ট গল্প আকারে মাথায় রাখবো, নামটা মতো মাথায় রাখার দরকার নেই, ছোট ছোট করে মনে রাখাই ঠিক আছে, গল্প আকারে, ঠিক আছে। কারণ আমি ডিটেইললি দিয়ে দিচ্ছি। এত কথা বলার কারণ কি, কারণ আমাদের ব্রেনে মূলত ওই 100% যে আমি বকছি, সেই 100%-এর মধ্যে 70% মাথায় থাকতে পারে, বা 50%, কারোর আবার 40%, কারোর আবার 20%। তো এই যে মাথায় থাকবে তার জন্য বেশি করে বকা, আর বেশি করে বকবক করলে কিছুটা তো মাথায় থাকবে, আর যদি কম কথা বলি তাহলে কিছুই মাথায় থাকবে না, ঠিক আছে। তাহলে ব্লাড সম্পর্কে আমাদের ধারণা এইটুকুই রাখলেই যথেষ্ট। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট বা হৃৎপিণ্ড কোথায় থাকে। আমাদের যে বক্ষাস্থি বলা হয়েছিল, খাঁচাটা, ওটাকে তো বক্ষাস্থি বলা হয়। আর পেছনের এই বরাবর যে হাড়টা আছে শিরদাঁড়া, ওই শিরদাঁড়া আর বক্ষাস্থির মাঝ বরাবর মোটামুটি এই রকম লেভেলে আমাদের হার্ট আছে, ঠিক আছে। একটু বাই চেপে থাকে, তোমার দিকে যদি ভাবো তাহলে তোমার বা সাইডে একটু চেপে থাকে, ঠিক আছে, হার্টটাকে ডান পাশে না, বা পাশের দিকে চেপে থাকে হার্ট। তো এবার হার্ট সম্পর্কে জানতে হবে। হৃৎপিণ্ড যেটা বলা হলো যে বক্ষাস্থি এবং শিরদাঁড়ার বা সাইড করে, বা মিডিল সোজা, বইতে লেখা আছে মাঝখান সোজা, কিন্তু মাঝখান সোজা না, একটু সামান্য বাই চাপা থাকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান গেল। এইবার হৃৎপিণ্ড সম্পর্কে কি জানতে হবে, হৃৎপিণ্ড কি, যদি পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করা হয় যে হৃৎপিণ্ড কি, তাহলে আমি সহজে বলতে পারি হৃৎপিণ্ড একটা মোটর। কি করে, সারা শরীরে আমাদের রক্ত সারা শরীরে ছড়িয়ে দেয়, আবার সারা শরীরে রক্ত ওই হৃৎপিণ্ডের মধ্যে আসে, আবার ছড়িয়ে দেয়, আবার হৃৎপিণ্ডের মধ্যে আসে, আবার ছড়িয়ে দেয়। প্রত্যেক মুহূর্তে এই কাজটাই মূলত হৃৎপিণ্ড করে থাকে, ঠিক আছে। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে এইটা, মোটর, মানে সবসময় ও চলতে থাকে, ওর কাজ হচ্ছে সারা শরীরে রক্ত ছড়ানো। এবার রক্তের মধ্যে যা যা থাকবে এবার সেগুলো সারা শরীরে ছড়াচ্ছে, তার রক্তর মানে মূলত হচ্ছে এইটাই হচ্ছে কাজ। তো এবার
আমি যদি হৃৎপিণ্ড আগে পড়াতাম তাহলে কিন্তু রক্ত জিনিসটা তখন কমপ্লিকেটেড হয়ে যেত, রক্ত সম্পর্কে ধারণা থাকতো না। তার জন্য রক্তটা আগে পড়িয়ে দিয়েছি, তার আগে ফুসফুস পড়িয়ে দিয়েছি, কারণ ফুসফুসটা এর সাথে লিঙ্ক, এখন বোঝাতে কাজে লাগবে। কি হয় এবার এইটুকু তো বুঝলাম। হৃৎপিণ্ড সহজে যদি একটা ছবি আঁকি তাহলে হৃৎপিণ্ডটা এইরকম, অনেকটা এইরকম। উপরের এই জায়গাটা রুম থাকে, আরো সহজে যদি আঁকা হয় তাহলে এরকম একটা 4টে বক্স হবে, 4টে রুম হবে। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। দেখো এই ঘরটার সাথে এই ঘরটার ম্যাচ খাওয়া যায়, এই ঘরটার সাথে এই ঘরটার মিল আছে, এই ঘরটার সাথে এই ঘরটার মিল, এই ঘরটার সাথে এই ঘরটার মিল আছে কিনা, আছে কিনা। হৃৎপিণ্ডের এরকম 4টে রুম আছে। এই রুমগুলোকে, এই ঘরগুলোকে বলা হচ্ছে প্রকোষ্ঠ। কি বলা হয়? প্রকোষ্ঠ। তো 4টে প্রকোষ্ঠ আছে, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে এরকম 4টে প্রকোষ্ঠ হয়। উপরের দুটো যে প্রকোষ্ঠ, এই উপরের দুটো 1 নম্বর আর 2 নম্বর যে প্রকোষ্ঠ, 1 নম্বর আর 2 নম্বর প্রকোষ্ঠ, এই দুটোকে বলা হচ্ছে অলিন্দ। অলিন্দ, অ্যাট্রিয়াম, ইংলিশে বলা হয় অ্যাট্রিয়াম। আর নিচের 3 নম্বর আর 4 নম্বর যে রুমটা, এই দুটো রুমকে বলা হচ্ছে, 3 নম্বর আর 4 নম্বর যে রুমটা, এটাকে বলা হচ্ছে নিলয়। অনেকের নাম হয় নিলয়, তো নিলয়। এটাকে বলা হয় ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেল, ইংলিশে বলা হয় ভেন্ট্রিকেল, আর বাংলায় বলা হচ্ছে নিলয়। অলিন্দ বা অ্যাট্রিয়াম, ঠিক আছে। অ্যাট্রিয়াম বানান ভুল লেখা আছে, অ্যাট্রিয়াম। ওকে, এবার আমরা এখানেও সেই ফুসফুসের মতন যদি আমাদের বডিটা দেখা হয়, নিজের ক্ষেত্রে ফিল করো, নিজের বা সাইড কোনটা, বা হাত এটা, বা হাত এটা। আমি যদি বলি, বিজ্ঞানটাকে ফিল করতে হবে, আমি যদি আমার এইটা বলি বা হাত এটা, এটা ডান হাত, তাহলে নিজের বা হাতের বা পাশটা, ফুসফুসের বা পাশটা তাহলে বা পাশের ফুসফুস ছিল, ডান পাশটা ডান পাশের ফুসফুস ছিল। ঠিক তেমনই আমরা যদি হৃৎপিণ্ডটাকে দেখি, তাহলে হৃৎপিণ্ডের বা পাশের যে প্রকোষ্ঠগুলো, তাহলে সেগুলো হবে বা পাশের প্রকোষ্ঠ, আর ডান পাশের প্রকোষ্ঠগুলো হবে ডান পাশের প্রকোষ্ঠ। তো ছবিটা কিন্তু এইভাবে সামনাসামনি আছে, মানে নিজের দিক থেকে ভাবতে হবে, খাতাটাকে নিজের দিকে ঘুরিয়ে নিজের বুকের উপরে রেখে নিতে হবে, তাহলে বুঝতে পারবো কোনটা বা সাইড কোনটা ডান সাইড হচ্ছে। তো এই পাশেটা হলো আমাদের ডান পাশ, এই দুটো অংশ হচ্ছে ডান পাশ। তাহলে উপরের 1 নম্বর যে প্রকোষ্ঠটা, এইটার নাম বলতে পারি আমি ডান অলিন্দ, এটাকে বলবো বাম অলিন্দ, এটাকে বলবো ডান নিলয়, এটাকে বলবো বাম নিলয়। ক্লিয়ার? এইটাই হচ্ছে নাম। এটাকে তাহলে কি বলা হয় 1 নম্বরটা, এটা হচ্ছে তো তাহলে ডান পাশ, তাহলে ডান, এটা হচ্ছে বাম, বাম ডান অলিন্দ, অলিন্দ, আর বাম অলিন্দ। 3 নম্বরে এখানটা আছে ডান নিলয়, আর 4 নম্বরে এটা হচ্ছে ডান নিলয়। এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ, এই হচ্ছে হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠ, এই হচ্ছে ব্যাপার। এই 1 নম্বরের এইটার নাম হবে ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, সরি ভুল বললাম, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এটা হবে বাম। ওকে, এটুকু ক্লিয়ার? তাহলে এবার যদি এগুলোকে ইংলিশে বলা হয়, তাহলে ডানের ইংলিশ কি? ডান পাশের যে রাইট হ্যান্ড, তাহলে ডান পাশে বলা হচ্ছে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। এই হচ্ছে নাম হবে, আর কিছুই নেই। তো আমাদের নামটাম জানা হয়ে গেল। আর একটা জিনিস এখানটায় জানবো, এই হৃৎপিণ্ডের এই তো 4টে প্রকোষ্ঠ, এই 4টে প্রকোষ্ঠের মধ্যে রক্ত এই জায়গা থেকে এই জায়গায় আসে, এপাশেও তাই 2 নম্বর থেকে 4 নম্বরে আসে। এই 2 নম্বর থেকে 1 নম্বরে বা 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে না কখনো, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 3 নম্বরে যাবে না, 1 নম্বর থেকে 3 নম্বরে আসতে পারে, আর 2 নম্বর থেকে 4 নম্বরে আসতে পারে, ঠিক আছে। তো এই 1 নম্বর থেকে 3 নম্বরে আসার জন্য মাঝখানে একটা দরজা আছে, মাঝখানে একটা দরজা আছে, ওই দরজার একটা নাম আছে, সেই নামটাকে জানতে হবে। আর এখানে 2 নম্বর থেকে 4 নম্বরে আসার জন্য একটা মাঝখানে দরজা আছে, যে দরজার একটা নাম আছে। তবে একটু এখানটায় বলে দিই, কখনোই রক্ত 1 নম্বর থেকে 3 নম্বরে আসতে পারবে,
কিন্তু 3 নম্বর থেকে 1 নম্বরে যেতে পারবে না, কারণ এই দরজাটা এমনভাবেই সিস্টেম করা আছে যে দরজাটা যখন এই রক্তটা পেছন দিকে যেতে চাইবে তখন আটকে দেবে, দরজা আর মানে বন্ধ করে দেবে, দরজা ওখান থেকে পেছন দিকে যেতে পারবে না। মানে এখানে তুমি ঢুকতে পারবে কিন্তু পেছনে যেতে পারবে না। ঠিক তেমনই দুপাশে এই 2 নম্বর থেকে 4 নম্বরের রক্ত যেতে পারবে, কিন্তু 4 নম্বর থেকে 2 নম্বরের রক্ত যেতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? এই জায়গাটার নাম হচ্ছে, এই যে দরজা, এই দরজার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা। আর এই দরজার নাম হচ্ছে দ্বিপত্রক কপাটিকা, দ্বিপত্রক কপাটিকা, এই হচ্ছে বাংলায় নাম। ঠিক আছে, ত্রিপত্রক কপাটিকা, দ্বিপত্রক কপাটিকা, এই হচ্ছে নাম, আর কিছুই নেই। দরজার কাজ হচ্ছে এইটুকুই, দরজার যেটুকু কাজ বলা হলো। এইবার রক্ত কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে সেইটা শুধু জানতে হবে, তাহলে হৃৎপিণ্ডের কাজ শেষ। আর একটা, হৃৎপিণ্ডের কাজ জানার আগে আমাদের শরীরের মধ্যে শিরা আছে, ধমনী আছে, তো শিরা কি আর ধমনী কি সেইটা একটু জানতে হবে। আমরা বলেছি হৃৎপিণ্ডের কাজ হচ্ছে মূলত সারা শরীরে রক্তটাকে ছড়িয়ে দেওয়া, আর সারা শরীরের রক্ত আবার হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে আবার সারা শরীরে ছড়িয়ে যায়। তো যে মাধ্যমে যাচ্ছে সারা শরীরে তাকে কি বলা হয়, এবং যে মাধ্যমে ফিরে আসে হৃৎপিণ্ডে তাকে কি বলা হয়, সেটা এখানটায় জানার। হার্ট থেকে, হার্ট মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে, সারা বডিতে রক্ত ছড়িয়ে যাওয়াকে সারা শরীরে রক্ত ছড়িয়ে যায় যে নালীর মাধ্যমে, যে পথের মাধ্যমে তাকে বলা হচ্ছে ধমনী। আমি কিন্তু এইভাবে ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি, কিন্তু এটা লিখে লিখতে হবে। কেমনভাবে লিখতে হবে, যে হৃৎপিণ্ড থেকে রক্ত যে নালী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে ধমনী, ওইভাবে লিখতে হবে। যাই হোক, আমি অত লিখার টাইম নেই, লেন্দি হবে ক্লাস, তার থেকে সহজে বোঝাই। আর বডি থেকে এইভাবে রাখি, হার্টে যখন বডি থেকে সারা রক্ত যখন হার্টে ফিরে আসে, অ্যারো দিয়েছে কোন দিকে, এই দিকে, হার্টের দিকে, তাহলে সারা শরীরের রক্ত যদি হার্টে ফিরে আসে, যে নালী দিয়ে ফিরে আসে, যে নালীটা দিয়ে ফিরে আসে, এইটা দেখানো নালী, যে নালীটা দিয়ে যে পথ দিয়ে ফিরে আসে তাকে বলা হচ্ছে শিরা, এই হচ্ছে ব্যাপার, আর কিছু জানার মতন এখানে নেই। তাহলে আরেকবার বলে দিচ্ছি, হৃৎপিণ্ড থেকে সারা বডিতে বা সারা শরীরে যে নালীর মাধ্যমে রক্ত যায় বা ছড়ায় তাকে ধমনী বলে, সেই সমস্ত নালীগুলোকে ধমনী বলবো। আর হচ্ছে সারা বডির রক্ত যে নালী দিয়ে ফিরে আসে হার্টে তাকে বলা হচ্ছে শিরা, ক্লিয়ার? এইটুকু জানলেই এনাফ। এইবার আমাদের হার্টের কাজ জানবো, মানে কিভাবে রক্তটা যাচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, সেই জিনিসটা জানতে হবে। মূলত আমি বলেছি যে হার্টের এরকম 4টে প্রকোষ্ঠ হয়। হার্টের মেন ছবি এঁকে লাভ নেই, সহজে আমরা বুঝি, কারণ হার্টের যে মেন যে ছবি সেটা আমাদের খুব একটা কাজে লাগছে না, মূলত আমাদের থিওরিটা বোঝাই এখানে কাজ। ঠিক আছে, তার জন্য হার্টের ছবি আমি আঁকছি না, জাস্ট 4টে প্রকোষ্ঠ আঁকছি, জাস্ট 4টে প্রকোষ্ঠ। এটা কি, এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম নিলয়। হলো? উপরে থাকে ফুসফুস, উপরে থাকবে, মানে ফুসফুস মানে যে উপরেই থাকবে তা না, আমি জাস্ট বোঝানোর জন্য উপরে লিখছি ফুসফুস, আর নিচে লিখছি বডি মানে শরীর। ফুসফুসের মধ্যে যে বাতাসটা থাকে, আমরা নিচ্ছি বাতাস, নিয়ে ফুসফুসের মধ্যে স্টোর হচ্ছে, তার মানে আমরা বাইরে থেকে কি নিই, কোন বাতাসটা নিই, অক্সিজেন নিচ্ছি, তার মানে ফুসফুসের মধ্যে অক্সিজেন আছে। এবার অক্সিজেনটা ফুসফুস থেকে এই বাম অলিন্দে আসে, অক্সিজেনটা বাম অলিন্দে আসে,
ঠিক আছে, মাথায় রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে, লিখে লিখে নিতে হবে। আমি লিখছি না, পয়েন্ট পয়েন্ট করে লিখে নিতে হবে, বইতে দেখবে লেখা আছে, তো ওটা দেখে পড়লে হয়ে যাবে। আমি লিখছি না, আমি জাস্ট গল্পটা বলছি, এটাকে ফিল করো জাস্ট। ফুসফুসের মধ্যে অক্সিজেন আছে, সেই অক্সিজেন তো আমাদের প্রয়োজন, অক্সিজেন না হলে তো শক্তি তৈরি হবে না। আমি বললাম কিছু সময় আগে যে প্রত্যেকটা কোষের মধ্যে রক্ত অক্সিজেনকে পাঠিয়ে দেয়, কারণ কি, শক্তি তৈরি করতে হবে। শক্তি তখনই তৈরি হবে যখন অক্সিজেন যাবে আর খাবার খাবো। দুটো জিনিসের মধ্যে যদি কোনো একটা যদি না হয়, মানে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের শক্তি তৈরি হবে না। বা অক্সিজেন যদি না নিতে পারি, তাহলে আমাদের শক্তি তৈরি হবে না। মানে আমাদের শক্তি তৈরি করতে গেলে অক্সিজেনও নিতে হবে এবং খাবারও খেতে হবে, দুটো কাজই করতে হবে, নয়তো হবে না। ঠিক আছে, তার মানে অক্সিজেনটা আমাদের প্রয়োজন, অক্সিজেনটাকে নিয়ে আসছে ফুসফুসের মধ্যে থাকে অক্সিজেন। এবার সেখান থেকে যে নালীর মাধ্যমে অক্সিজেনটা আসছে, সেটা যে নালী আসুক না কেন, এই নালী দিয়ে আসলে এসে বাম অলিন্দের মধ্যে ঢোকে, রক্তের মধ্যে তো মিশে আসবে। তো রক্তের মধ্যে মিশে আসার জন্য এই যে নালীটা, ওই নালীর মধ্যে দিয়ে রক্তটা আসলো, অক্সিজেন নিয়ে বাম অলিন্দে ঢুকলো। এখানে এই জায়গায় যে গেটটা আছে, সেই গেটের নাম কি, দ্বিপত্রক কপাটিকা। তো দ্বিপত্রক কপাটিকা ওখান থেকে গেটটা খুলে দেবে, দ্বিপত্রক কপাটিকা নামের যে গেটটা আছে, সেই গেটটা খুলে দেবে। ফলে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের মধ্যে রক্তগুলো চলে আসবে। তাহলে রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসলো, এবং লাস্টে কি হয়, বাম নিলয়ে আসার পর বাম নিলয় থেকে সারা শরীরে রক্তটা চলে যায়, সারা শরীরে অক্সিজেন মিশ্রিত রক্তটা চলে গেল। ঠিক আছে, এবার সারা শরীরে যে নালী দিয়ে যায় তাকে কিন্তু ধমনী বলা হয়, আর এটা যেহেতু মেইন ধমনী, তার জন্য এটাকে বলা হয় মহাধমনী। এবং সারা শরীরের রক্ত, কোন রক্ত, কার্বন ডাই অক্সাইড মেশা রক্ত যখন এই অক্সিজেন যখন গেল প্রত্যেকটা সারা শরীরে ছড়িয়ে পড়লো, সারা শরীরের কোষের মধ্যে যায়, সারা শরীরের কোষের মধ্যে গিয়ে রক্তটা যখন কোষের মধ্যে যায়, এবং কোষের মধ্যে গিয়ে অক্সিজেন গেল, আর ওদিকে খাবারটা আসলো, এসে এরা দুজন মিলে মারপিট করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা ছেড়ে দিচ্ছি। তো সেই কার্বন ডাই অক্সাইড তখন একটা নালীর মধ্যে দিয়ে ফেরত পাঠাতে হবে ফুসফুসের কাছে, এবং ফুসফুস বডির বাইরে বের করে দেবে। তাহলে কিভাবে যায় এটা, এইভাবে একটা নালীর মাধ্যমে ডান অলিন্দে যায়। প্রথমত ডান অলিন্দে একটা নালীর মাধ্যমে যাচ্ছে, কে যাচ্ছে, রক্তের সাথে সাথে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। তাহলে ডান অলিন্দে গেল কার্বন ডাই অক্সাইড, CO2 গেল তো। যাওয়ার পর এই ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্তটা আসবে, কোন, কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত, এর মধ্যে দিয়ে এখানটায় আসলো। এবং এখান থেকে আসার পরে ডান নিলয় থেকে একটা নালী দিয়ে, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড, ডান নিলয় দিয়ে একটা নালীর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড মেশা বাতাসটা এই ফুসফুসের মধ্যে আবার ফেরত চলে যাবে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড মেশা বাতাসটা ফুসফুসের মধ্যে চলে যাবে। একদম যদি সিম্পল ওয়েতে বলি, তাহলে কি হয়, ফুসফুসের মধ্যে থেকে রক্ত প্রথমে থেকে বাম অলিন্দে আসে রক্তটা, এখানে রক্ত আসার পরে দ্বিপত্র কপাটিকা যে গেট, সেই গেটটাকে পেরিয়ে বাম নিলয়ে যায় রক্ত, বাম নিলয় থেকে সারা শরীরে রক্ত ছড়িয়ে পড়ে, সারা শরীরের রক্ত ফেরত আসে ডান অলিন্দে ফেরত আসে। ডান অলিন্দ থেকে এখানে মাঝখানে একটা গেট পড়ে, সেই গেটটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। সেই ত্রিপত্র কপাটিকা গেটটাকে পেরিয়ে ডান নিলয়ে ঢোকে রক্ত, ডান নিলয় থেকে সেই রক্ত আবার ফুসফুসে ফেরত যায়। এই হচ্ছে কাজ, আর কিচ্ছু এর মধ্যে কমপ্লিকেটেড বলা তো কিছু নেই। এই হৃৎপিণ্ডটা একটু কমপ্লিকেটেড বলে লোকে, কিন্তু আরেকবার বুঝিয়ে দিয়েছি লাস্ট টাইম, আর আশা করা যায় খুব একটা কমপ্লিকেটেড লাগবে না। কি হলো তারে, প্রথমত রক্ত কিন্তু প্রথম কথা সারা শরীরের রক্ত আসুক আর ফুসফুসের রক্ত আসুক, উপর দিয়েই ঢুকবে, উপর দিয়েই হৃৎপিণ্ডের মধ্যে ঢোকে, আর নিচ দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো অক্সিজেন মিশ্রিত ভালো যে রক্তটা, সেই রক্তটা ফুসফুস থেকে রক্তটা আসলো, এসে বাম অলিন্দে ঢুকছে, বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা মানে ওটা একটা গেট, সেই গেট হয়ে বাম নিলয়ে ঢুকবে, বাম নিলয়ে ঢোকার পর সেই বাম নিলয় থেকে বেরিয়ে সারা শরীরে ছড়িয়ে যাবে রক্তটা। ঠিক আছে, ভালো রক্ত সারা শরীরে ছড়িয়ে গেল। এইবার যে কার্বন ডাই অক্সাইড মেশা বাজে রক্ত, কার্বন ডাই অক্সাইড আমাদের কাছে ক্ষতিকর, তো সেই কার্বন ডাই অক্সাইড যেটা বাজে রক্ত, সেই রক্তটা আমাদের এই ডান
অলিন্দে ঢুকলো, ডান অলিন্দে ঢুকলো, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যাবে রক্তটা, ডান নিলয়ে যাবে। সেই নিলয়ে যাওয়ার জন্য এই জায়গায় মাঝখানে একটা গেট পেরোতে হয়, সেটার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। তো সেই ত্রিপত্র গেট পের হয়ে ডান নিলয়ে ঢুকলো, এবং ডান নিলয়ে ঢোকার পর ডান নিলয় হয়ে বাইরে বেরিয়ে যায়, ফুসফুসে চলে যায় আবার। এই হচ্ছে বিষয় হচ্ছে হৃৎপিণ্ডের হয়ে থাকে। হৃৎপিণ্ডের এই পুরো প্রসেসটা এইভাবে হচ্ছে। আর একটা জিনিস বইতে উল্লেখ করা রয়েছে, সেটা হচ্ছে যখন রক্ত ঢোকে সেটা সারা শরীরে রক্ত ঢুকুক আর ফ্রেশ রক্ত ঢুকুক, বাম ডান নিলয় ডান অলিন্দ এবং বাম অলিন্দ দুটোতে একসাথেই রক্ত এখানটায় ঢুকবে, এবং এখান থেকে একসাথে আবার ডান নিলয়ে বা বাম নিলয়ে প্রবেশ করে রক্ত, তারপর আবার একসাথে ছড়িয়ে যায়। ঢুকছে, আবার এখানে আসলো, আবার ছড়িয়ে গেল, ঢুকছে, আসলো, ছড়িয়ে গেল। এই হচ্ছে কাজ হয়, ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ডের কাজ হলো এটাই। হৃৎপিণ্ডের এই হচ্ছে ব্যাপারটা। হৃৎপিণ্ডে প্রতি মিনিটে মূলত 72 থেকে 80 বার স্পন্দিত হয় হৃৎপিণ্ড। আমাদের যে হার্ট, সেটা আমাদের 72 থেকে 80 বার স্পন্দিত হয়। আমরা যদি এই হাতটা নেই, তোমার যে কোনো হাত নাও, বা হাত ডান হাত, এই বুড়ো আঙ্গুল বরাবর বা এই তর্জনী বরাবর এই যে সোজাসুজি আসছে, এই জায়গাটা মেন একটা উঁচু একটা হাড় কোয়ালিটি বা শিরাটেরা আছে, এর পাশ দিয়ে যে জায়গাটা, এই যে পথটা, এই জায়গাটা একটু গর্ত টাইপের আছে, এই জায়গাটায় যদি আমরা হাত দিয়ে ঠেসে ধরি, ব্যাপক জোরে না, মিডিয়াম, যদি ঠেসে ধরি, তাহলে আমরা হার্টের যে স্পন্দন হচ্ছে সেই স্পন্দনের অনুভব করতে পারবো। এই যে স্পন্দনের যে এইটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পালস, ঠিক আছে? এইটা মূলত এই হার্ট যে লাফাচ্ছে, ওই লাফানোর জন্য হয়ে থাকে। আর হার্ট লাফানোর কারণ কি? হার্ট এই নিচের দিক থেকে রক্ত ঠেলা দেয়, নিচের দিক থেকে এইভাবে চুপসে যায়, সংকুচিত হয়, হার্ট সংকুচিত হয়। দুটো শব্দের সাথে বলি, শব্দের সাথে পরিচয় হতে হবে। সংকুচিত হওয়া আর প্রসারিত হওয়া। সংকুচিত মানে ছোট হওয়া, আর প্রসারিত মানে বড় হওয়া। সংকুচিত হওয়া, প্রসারিত হওয়া, সংকুচিত হওয়া, প্রসারিত হওয়া। তো হার্ট যখন সংকুচিত হয় তখন রক্ত হার্টের থেকে বেরিয়ে যায়, সংকুচিত হলো, বেরিয়ে গেল। আবার হার্টের মধ্যে হচ্ছে যখন বড় হয় তখন রক্ত ঢোকে, যখন প্রসারিত হয় তখন রক্ত ঢোকে, আর যখন সংকুচিত হয় তখন রক্ত বেরিয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বাড়ি থেকে লাথ মেরে কোনো ছেলেকে তাড়িয়ে বের করে দেওয়া মতন, বা মেয়েকে তাড়িয়ে বের করে দেওয়া মতো, জোরে ধাক্কা মেরে রক্তকে বের করে দিচ্ছে, জোরে প্রেসার দিচ্ছে, সংকুচিত হচ্ছে, ফলে প্রেসার দিচ্ছে, রক্তটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে। এবং প্রসারিত হলো, গেট খুলে দেওয়া হলো, বড় করে দেওয়া হলো জায়গাটা, তখন লোকজন ঢুকতে পারছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর কিছু এখানে বলার মতো নেই, হার্টের বিষয়বস্তু এটাই। এবং হৃৎপিণ্ড যে কাজটা, সেটা মূলত এইভাবেই হয়ে থাকছে। এরপর যেটা জানতে হবে সেটা হচ্ছে এই হাড়গোড় সম্পর্কে।